আপনাদের সঙ্গে আমি কুসুমিতায় শুরু করছি আনন্দ সকাল। শনিবার আপনারা জানেন আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়। একমাত্র দোষী তাকেই সাব্যস্ত করা হয়েছে, কারণ সিবিআই কিন্তু শুধু তার বিরুদ্ধেই চার্জশিট দিয়েছিল। আজ হবে রায়দান। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড। ইতিমধ্যেই শিয়ালদা কোর্টের বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দিয়েছেন। রায়ের দিকে যেমন আমাদের নজর থাকবে, আলোচনা চলবে, তার পাশাপাশি অবশ্যই ভাঙড় নতুন করে অগ্নিগর্ভ হয়ে উঠল। তবে এবার কোথাও গোয়ালপুকুর আর ডোমকলের ছায়া কিন্তু পড়ল, কারণ একেবারে পুলিশকে মেরে তাদের হাত থেকে অভিযুক্তদের ছিনিয়ে নিয়ে গেল এবং সেখানে শাসক দলের বুথ সভাপতির নেতৃত্বেই এসেছিল একদল। সত্যি কি এবার পুলিশ কতটা সদর্থকভাবে ব্যবস্থা নিতে পারবে, প্রশ্ন রয়েছে। আলোচনা করবো যারা রয়েছেন, প্রথমে পরিচয় করে দেবো। অর্ণব সাহা রয়েছেন, শতরূপা, ডক্টর কবিউল হক রয়েছেন এবং রয়েছেন আইনজীবী শীর্ষেন্দু সেন রায়। প্রথমেই স্বাগত জানাই সবাইকে। দেখিয়ে দেবো তার গতকাল আমরা দেখেছিলাম, গতকাল ছিল অপেক্ষার দিন। সাজা ঘোষণা হয়েছে গত পরশু, আজ সাজা ঘোষণা হবে। দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু গতকালই একেবারে বিস্ফোরক দাবি করেছিলেন অভয়ার মা বাবা। যারা দোষী তাদের সকলকে যদি ধরা হয় তাহলে অন্তত 50 জন গ্রেফতার হবেন, এমনটাই চাঞ্চল্যকর দাবি তারা করেছেন। আমার মেয়েকে যদি 5-6 জন মিলে মারে এবং সেই প্রথম থেকে শেষ পর্যন্ত একদম তাকে চুল্লিতে ঢোকানো পর্যন্ত যতজন দোষী আছে সবাইকে ধরলে অন্তত 50 জন অ্যারেস্ট হবে। বলেছে ওর গলায় যে রুদ্রাক্ষের মালাটা ছিল, ও যদি সেখানে যেত তো ছিঁড়ে যেত। এটা একটা নিছক কথা, কিন্তু ও এখনও মুখ খুলছে না যে কে ওকে পাঠালো, কি করে ও জানলো আমার মেয়ে ওখানে ঘুমাচ্ছে, কার ইনস্ট্রাকশনে ও গেল, ওর মোটিভটা কি ছিল, কিছুই ও বলছে না। ওকে বলেছে জজের সামনে যে আমি গরিব বলে কি আমাকে ফাঁসানো হচ্ছে, আজ যারা অন্যায় করলো তারা কি ছাড়া পেয়ে যাবে, আজ যারা অন্যায় করলো তুই যদি জানিস তো তুই বল কারা অন্যায় করলো। সে তো কিছু বলছে না। ওরা জড়িত বলেই মিথ্যা কথা বলছি। কারা জড়িত? এই 4 জন যে আমার মেয়ের সঙ্গে ছিল, পোস্টমর্টম রিপোর্টে দেওয়া হয়েছে সকাল 6টা থেকে রাত্রি 12টার মধ্যে মারা গেছে। এবার রাত্রি 12টা থেকে সকাল 6টা পর্যন্ত যারা আমার মেয়ের সঙ্গে ছিল তাদের তো সবচেয়ে বেশি আগে ইন্টারোগেট করা দরকার ছিল। সেটা কীভাবে ইন্টারোগেট করেছে সেটা তো সিবিআই জানে। আমি ডক্টর কবিউল হকেরই আলোচনা শুরু করব। ডক্টর হক, ইতিমধ্যে অনেকগুলো দিন কেটে গিয়েছে। 5 মাস 9 দিন পর শনিবার আমরা দেখলাম দোষী সাব্যস্ত করা হলো এই সঞ্জয় রায়কে। কিন্তু প্রশ্ন উঠছে যে সিএফএসএল রিপোর্টই বলুন, পোস্টমর্টেম রিপোর্টই বলুন, বিশেষজ্ঞরাই বলুন এবং এতদিন ধরে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন মা বাবা সহ প্রত্যেকে দাবি করছেন যে যে ঘটনা ঘটেছে সেই নৃশংস নারকীয় ঘটনা সঞ্জয় রায়ের একার পক্ষে ঘটানো সম্ভব নয়। কিন্তু আদালতে দাঁড়িয়ে সেটা প্রমাণ করা সম্ভব হলো না কেন যে একা দোষী সঞ্জয় রায় নয়? এর পিছনে কাদের কাদের সদিচ্ছার অভাব ছিল? দেখুন, এটা তো প্রাসঙ্গিক যে এই নারকীয় ঘটনা মেডিকেল কলেজের মধ্যে একজন চিকিৎসক খুন এবং ধর্ষণ হলো, তার যে দায় সে দায় তো সকলের, রাজ্য সরকার বলুন বা যারাই এটার দায়িত্বে আছেন। কিন্তু এই ঘটনার পরেও আমরা 5 মাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও আমরা দেখলাম যে ক্রমাগত যখন তদন্ত প্রক্রিয়া চলছে একজন এই যে একজনকে স্ট্যাম্প করে দেওয়া হলো, সেইটা কলকাতা পুলিশ যে বক্তব্য রেখেছিল সিবিআই তাতে সিলমোহর দিল। তদন্তের ভার দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সর্বোচ্চ তদন্তকারী সংস্থাকে, আদালত দিয়েছিল, আদালতের মনিটরিংয়ে হয়েছে, সুপ্রিম কোর্ট মনিটরিং করেছেন। সুপ্রিম কোর্টের জাজ বলেছেন যে একটা ভয়ানক অবস্থা প্রাথমিক রিপোর্ট দেখার পরেও। তারপরে আমরা যত সময় অতিবাহিত হলো দেখলাম এক্স প্রিন্সিপাল এবং টালা থানার ওসিকে গ্রেপ্তার করার পরেও, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পরেও প্রমাণের অভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হলো। তাহলে আমরা দেখলাম যে প্রথম থেকেই যে সদিচ্ছার অভাব, সেই সদিচ্ছার অভাব বারবার প্রতীয়মান হয়েছে। রাজনৈতিক বিষয় তো এর মধ্যে নিশ্চয়ই আছে, যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নিজস্ব যে তাদের যে প্রোপাগান্ডা এবং তাদের যে দরকার নিজেদের মধ্যে যোগসাজশ করার, সেটা প্রতীয়মান হয়েছে। সেখানে বলির পাঠা, কখনো ডাক্তার, কখনো নার্স, সর্বদা আমরা দেখেছি। খুন এবং ধর্ষণের কাণ্ডর বিরুদ্ধে যেভাবে তদন্ত হওয়া উচিত ছিল আমরা মনে করি হয়নি। আমরা 9 আগস্ট থেকেই বলেছিলাম যে নৃশংস ঘটনা হয়েছে, এর পিছনে একা সম্ভব নয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কেউ না কেউ আছে। এবং যেভাবে তদন্তের সময় এবং সেই ঘটনার পরবর্তী অবস্থাতেও যেভাবে লুকোছাপা হয়েছে, যেভাবে তাকে পুরো ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, তার দায়িত্ব লোকাল অথরিটি এবং সর্বোপরি রাজ্য সরকারের তো বর্তায়। এখানে আমরা বলতে চাইছি যে কেন্দ্র সরকারের তদন্তকারী সংস্থা তার দেয় দায়িত্ব পালন করেনি,
রাজ্যের তদন্তকারী সংস্থা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং এই লোপাটের পিছনে সরকারি যে বদান্যতা, সেই বদান্যতা আমরা দেখতে বেশ, পেয়েছি। আমি এই জায়গায় আপনাকে একটু বিরত করি। একেবারে শনিবার যখন দোষী সাব্যস্ত করা হলো সঞ্জয় রায়কে, তার পরপরই আমরা দেখেছিলাম যে একেবারে শিয়ালদা আদালত চত্বরে মিছিল করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সহ চিকিৎসকদের সংগঠন। 20টি প্রশ্ন কিন্তু তারা আদালত চত্বরে তুলেছেন এবং তারা লিফলেট বিলি করেছেন। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সেই 20টা প্রশ্ন কি কি, তারা জানতে চাইছেন যে অভয়ার যে পোস্টমর্টেম রিপোর্ট রয়েছে, যেখানে মাথায় রক্তক্ষরণের উল্লেখ করা হয়েছে, সম্ভবত সেটা কঠিন সারফেসে আঘাতের কারণেই হতে পারে, কিন্তু ম্যাট্রেসে যদি গলা চেপে খুন করা হয় তাহলে স্ক্যাল্পের নিচে রক্তক্ষরণ কিভাবে হলো? সিসিটিভিতে সঞ্জয় রায় সহ অন্যদের দেখা গেলেও বাকিদের চিহ্নিত করা গেল না কেন? 68 জনের কথা কিন্তু বলেছিল সিবিআই। তদন্তকারীরা কি বাকিদের চিহ্নিত করার চেষ্টা করেননি? কেন্দ্র এবং রাজ্যের সেটিং তত্ত্বই কি তাহলে কোথাও সত্যি বলে ধরে নিতে হবে? জুনিয়র ডাক্তারদের দাবি, পোস্টমর্টমে যে বিপুল পরিমাণ আঘাতের উল্লেখ রয়েছে তা কোনোভাবে একার পক্ষে অল্প সময়ে করা সম্ভব নয়। সঞ্জয় রায়ের যাই হয়ে যাক, অভয়া ততদিন বিচার পাবে না, আমরা বিচার পাবো না, অভয়ের মা বাবা বিচার পাবেন না, যতদিন না প্রত্যেকজন দোষী যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি হয়। আমি এখানে শীর্ষেন্দু সিনহার কাছে যাব। শীর্ষেন্দুদা, খুব ভ্যালিড একটা প্রশ্ন, যেটা সেই দিন থেকে বারবার মনে হচ্ছে, যতবারই আলোচনা হচ্ছে দেখা যাচ্ছে সঞ্জয় রায় সে নিজেকে নির্দোষ বলছে, যে কোনো অভিযুক্ত অপরাধী সে নির্দোষ বলবে, ঠিক আছে, কিন্তু তার অভিযোগ হচ্ছে সে আগেও আদালতে ঢোকা বেরোনোর সময় যে অভিযোগটা করেছে, যে নির্দিষ্ট করে কয়েকজনের কথা সে বলছে, সরকার তাকে বাধ্য করেছে, তাকে ফাঁসানো হয়েছে, এমনকি একজন আইপিএস অফিসার তাকে বলতে বলেছিলেন এবং সেই কারণে সে বলেছে। কিন্তু আজকে কিসের বাধ্যবাধকতা, যেখানে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন, সেখানেও সঞ্জয় রায় স্পষ্ট করে কারা তাকে চাপ দিয়েছে, কারা বলতে বাধ্য করেছে, কারা পাঠিয়েছে, কেন বলছে না? কিসের ভয় কিংবা কিসের জন্যে সে বলতে পারছে না কি বলবে, সেটা আজকে বিচারক বলেছেন যে সোমবার তোমার কথা শুনবো। আজকে শুনবেন সাজা ঘোষণার আগে 12টার সময়। কিন্তু সেই জায়গাতে ফার্স্ট ভাবতে হবে যে একজন ডাক্তার তার নিজের কর্মক্ষেত্রে যে নৃশংসভাবে তার নিজস্ব ডিউটি চলাকালীন তার রেপ এবং মার্ডার হলো, সেটা পাশবিক বললেও কম বলা হয়। আজকে প্রথমেই ভাবতে হবে যে মহামান্য সুপ্রিম কোর্টে যখন মামলাটা যায়, তখন জাস্টিস পাদ্রিওয়াল তিনি বলেছিলেন যে 30 বছরে তার কর্মজীবনে তার এই রকম তদন্ত, খারাপ তদন্ত তিনি দেখেননি। আজকে দিনের পর দিন 7টা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই স্ট্যাটাস রিপোর্টে কি ছিল সেটাও সাধারণ মানুষের দেখবার ইচ্ছে আছে, সাধারণ মানুষের এই আগ্রহতায় আছে। কারণ অনেকগুলো প্রশ্ন, শুধু 20টা নয়, 40টা প্রশ্ন ছিল। আজকে যে জায়গায় প্রথম দিন থেকে যদি ভাবা হয়, এক এক করে 2 ঘন্টা লেগে যাবে আপনাদের। নির্যাতিতার বাবা ইতিমধ্যে 77টি প্রশ্ন তুলে 2টি আদালতের দ্বারস্থ হয়েছে। একদম ঠিক। এবং নির্যাতিতার পরিবারের কাছে আমরা গেছিলাম, আমরা গিয়ে বলেছিলাম যে আপনারা শিয়ালদা কোর্টে নারাজি পিটিশন দিন। আজকে আমার যদি পরীক্ষাতে নম্বর কম হয়, আমি যেমন রিভিউ পিটিশন করি, সেই একই জিনিস আমাদের আইনে আছে, নারাজি পিটিশন। আমি এই তদন্ত মানছি না, না রাজি নই। সেইটা কিন্তু তারা অনেক দেরিতে করলেন। আমাদের পড়ার পর হাইকোর্টে এলেন, সুপ্রিম কোর্টে গেছেন, কিন্তু আজকে পথেই হবে, পথছে না, ঠিক পথ আন্দোলন দেখাবে একদম, কিন্তু বিচার তদন্ত সেই জায়গা দেখাবে আদালত। একেবারে আমি আসবো আবার ওকে এই জায়গায়। আজকে কিন্তু চিকিৎসকরা তারা ফের পথে নামার সিদ্ধান্ত নিয়েছেন। শিয়ালদা কোর্টের বাইরে কিন্তু আজকে ফের জমায়েত হবে। তবে সিবিআই এর তদন্ত নিয়ে কিন্তু এখনো অসন্তোষী প্রকাশ করছেন নির্যাতিতার মা বাবা। দেখুন, সিবিআই এখনো ঠিকঠাক কোথায় আমার মেয়েকে খুন করা হয়েছে সেটাই ঠিকঠাক বার করতে পারেনি এখনো। সিবিআই এখন আমাদের সঙ্গে কথা বলে না, ফোন ধরে না। আমরা কোর্টে যখন দেখা হয় তখন, কালকে তো সীমা পাহুজার ওখানে প্রেজেন্ট থাকার কথা ছিল, উনি তো তদন্তকারী অফিসার, উনি তো প্রেজেন্ট ছিলেন না সেখানে। এর আগে একদিন তো কোর্টে দেখা গেছে যে ওনাদের প্রেজেন্সিতে যখন বলছে তাহলে কি আমরা আসামিদের ছেড়ে দেবো, ওনারা এখনো প্রেজেন্ট নেই। প্রথম যখন সন্দীপ ঘোষ টালা থানা ওসিকে প্রথম দিন যেদিন হেফাজতে নেওয়ার সময় ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করা হয়েছিল, 45 মিনিট পরে লয়ার এবং আইও গিয়ে উপস্থিত হয়েছে। বড় সত্যকে চাপা দেওয়ার জন্য অবশ্যই বড় প্রভাবশালী হয়তো আছে।
আমি শতরূপাদির কাছে এই জায়গায় আসবো। শতরূপাদি, নিঃসন্দেহে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার ক্ষেত্রে যে সময়ের কথাটা বলেছেন সিবিআই এর পক্ষ থেকে, যেটা জানানো হয়েছে যে এখনই যদি আগেই দেওয়া হতো রায় ঘোষণার আগে, সেক্ষেত্রে আরো প্রলংড হয়ে যেত এবং সেটা তাদের একটা টেকনিক্যাল ইস্যু, যদি আমরা সেটা তর্কের খাতিরে ধরেও নিই। কিন্তু সিবিআই রিমান্ড লেটারে যা যা বলেছে, সিবিআই রিমান্ড লেটার দেখার পর তাদের ঘামবন্ধ চিঠি রিপোর্ট দেখার পরে যেভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা বিচলিত হয়েছিলেন, যে কথাটা বলেছিলেন, তারপরে সেই সিরিয়াসনেস সিবিআই কতটা বজায় রাখতে পেরেছে? সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, তারা সেটা রাখেননি। আদালতে দাঁড়িয়ে সিবিআই মিথ্যে কথা বলছে, নির্যাতিতার মা বাবা এমন অভিযোগ করছেন। সীমা পাহুজা, এত সিরিয়াস একটা কেস, তিনি এলেনই না এর আগে, আইও লোয়ার কোর্টে তাকে ভর্ৎসিত হতে হচ্ছে, তিনি সময় মতো আসেননি। কুসুমিতা, তুমি জানো আমি সিবিআইয়ের হয়ে বলবো না, তার কারণ সিবিআই সেন্ট্রাল এজেন্সি এবং তার যথেষ্ট ক্ষমতা আছে নিজের কথা নিজে বলবার। সিবিআই স্পোক্সপারসন আমি নই। তবে হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এটা বলতে পারি, আমরাও বিচলিত, কারণ সিবিআইয়ের এই ধরনের মানে যথাযথ কাজ যে করেনি সেটা কোনো মানুষ নেই যে এটা নিয়ে যা সন্দেহ করার কথা। আমি জাস্ট বলছি যে জিনিসটা একেবারে ওপেন অ্যান্ড শাট কেস হওয়া উচিত ছিল। তার কারণ আমি এটা প্রথম দিন থেকে বলছি যে আমি জানি ডক্টর হাক হঠাৎ সেন্ট্রাল গভর্নমেন্টকে এখানে টানলেন, কেন টানলেন আমি বলতে পারবো না, বিকজ হি শুড বি নোয়িং যে হেলথ ইজ আ স্টেট ইস্যু। যাই হোক, আজকে যেখানে কর্মরত একজন ডাক্তার ডিউরিং হার ওয়ার্কিং আওয়ার্স, তারই ওয়ার্কিং স্টেশনে মানে হসপিটালের মধ্যে, সেইখানে একটা স্প্যান মানে একটা স্পেসিফিক টাইমের মধ্যে তাকে খুন করে, এরমভাবে নৃশংসভাবে রেপ করে খুন করে, সেখানে ইট শুড হ্যাভ বিন আ কমপ্লিট ওপেন অ্যান্ড শাট কেস। অথচ আমরা কি দেখলাম রাজ্য সরকারের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, যখন থেকে তোমরা ক্যামেরায় দেখাচ্ছ তখন থেকে আমরা বেসিক একটা মানে ডু নট ক্রস দিস লাইন, সাইট অফ ক্রাইম, এইটুকু আমরা কর্ডন অফ করতে দেখলাম না। ওখানে একটা হরিহর ছত্রের মালা হয়ে গেল, মেলা হয়েছিল, জমায়েত হয়েছিল। শতরূপাদি একমত, কিভাবে ফরেনসিক এভিডেন্স ট্যাম্পারিং করা হয়েছে, প্লেস অফ অকারেন্স অল্টার্ড হয়েছে, সুপ্রিম কোর্টে বলেছেন সিবিআই আইনজীবী, সব ঠিক, কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সকলকে কি জিজ্ঞাসাবাদ করা হয়েছে? বাবা মার সঙ্গে যোগাযোগটুকু কেন রাখা হয়নি? সেটা আমি একদম, কুসুমিতা, আমাদের বাবা মার সঙ্গে যোগাযোগ কেন করেনি সেটা বাবা মা বলছেন বটে, তো এটা সিবিআই তরফ থেকে না কমেন্ট এলে তো আমি বলতে পারবো না যে কেন যোগাযোগ করেনি। কিন্তু যেটা আমি মানে তোমাদের এই খবরের মাধ্যমে যেটা জানা গেছে যে পলিমার টেস্ট, যেহেতু ফরেনসিক এভিডেন্স পাওয়া যায়নি, পলিগ্রাফ টেস্ট করার কথা হয়েছিল, সেখানে কিন্তু যাকে অনুমতি দেওয়া হয়নি। সো দেয়ারফর যেহেতু ফরেনসিক এভিডেন্স পায় না, এটা আমি আবারও আমি সিবিআই হয়ে বলছি না, আমি বিজেপির হয়ে আমি যা সামনে যা দেখছি সেইটা নিয়ে আমি প্রশ্ন করছি। ফরেনসিক এভিডেন্স না হলে কি হয়? সামনাসামনি মুখোমুখি সামনাসামনি বসে কথা বলা হয়, প্রাথমিকভাবে যেটা চোখে দেখা যায়, অর্থাৎ যেখানে সমন্বয়ের প্রশ্ন, যেটা সমন্বয়ের প্রশ্ন, সেই প্রাথমিক কাজটা সিবিআই কেন করেনি? আমি আসবো এবার আপনাদের দেখাবো যে পোস্টমর্টেম রিপোর্ট, সেটাও কিন্তু একেবারে প্রশ্নাতীত নয়, সন্দেহের অবকাশ কিন্তু সেখানেও রয়ে গেছে। দেখুন পোস্টমর্টম রিপোর্টটা, যে সমস্ত রিপোর্টগুলো লেখা হয়েছে সেগুলো যে অপূর্ব বিশ্বাস যিনি সব লিখেছেন, তিনি এমনভাবে লিখেছেন না এদিকে না ওদিকে। উনি একটা চেস্ট মেডিসিন, ফরেন্সিক মেডিসিনের একজন বিশাল বড় পোস্টমর্টমের ডাক্তার, কিন্তু উনি এরকম রিপোর্ট কি করে করলেন? ওনাকেও তো হেফাজতে নেওয়া উচিত সিবিআই। আমি অর্ণববাবুর কাছেও আসবো। অবশ্যই এখনো কিসের চাপ রয়েছে সঞ্জয় রায়ের ওপরে, যে সর্বোচ্চ সাজা সর্বনিম্ন সাজা কি হতে পারে বিচারক স্পষ্ট জানিয়ে দেওয়ার পরও এখনো পর্যন্ত কোন চাপের জন্য তিনি চুপ করে রয়েছেন অর্ণববাবু? এখানে চাপের কোনো প্রশ্নই নেই। তার কারণ হচ্ছে যে 162 দিন ধরে যে ট্রায়ালটা চলছে, এই মুহূর্তে যতগুলো সংশয়, যতগুলো প্রশ্ন, যতগুলো ক্ষোভ, যতগুলো সন্দেহ তৈরি হয়েছে, বিভিন্ন পক্ষের আইনজীবী কিন্তু এই পুরো প্রক্রিয়াটার মধ্যে প্রত্যেকটা প্রশ্নই বিভিন্ন সময় তুলেছেন। এমন নয় যে তারা সেই প্রশ্নগুলো ওঠেনি। এখন 9টা ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট, পিএম ইনকোয়েস্ট রিপোর্ট, 90টা ডকুমেন্টারি এভিডেন্স এবং 65টা অন্যান্য আরও অন্য ধরনের এভিডেন্স, এবং সেই সঙ্গে সঙ্গে দিল্লিতে একাধিক ক্রস চেক করা হয়েছে মেডিকেল বোর্ড বসিয়ে, এই যা কিছু তথ্য প্রমাণ পাওয়া গেছে সেগুলোকে ক্রস চেক করবার জন্য এই সমস্ত প্রক্রিয়াগুলো করা হয়েছে। এই সমস্ত প্রক্রিয়াগুলো করবার পর ধাপে ধাপে এই তদন্ত এগিয়েছে। কিন্তু আপনি একটা জিনিস একটু মনে রাখুন যে পরপর কিন্তু দুজন, বিকাশ ভট্টাচার্য তারপর বৃন্দা গ্রোভার কিন্তু এই কেস থেকে সরে গিয়েছিলেন, এবং সেই সময় তিনি যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা খুব মারাত্মক।
প্রত্যক্ষভাবে কারোর নাম নেননি, কিন্তু তিনি বলেছিলেন যে পদ্ধতিতে আমাকে এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সওয়াল করতে বলা হচ্ছে সেইটার সঙ্গে আমার আপত্তি আছে, কারণ আমার এতদিনের যে রেপুটেশন, সেই রেপুটেশন তাদের নষ্ট হয়ে যাবে। তার মানেটাই হচ্ছে যে এই পুরো কেসটাকে একটা নির্দিষ্ট দিকে আমি নিয়ে বৃন্দা যাওয়ার জন্য গ্রোভার পর্যন্ত যদি নাই যাই, কতগুলো নির্দিষ্ট আগে থেকে তৈরি করে নেওয়া ধারণা বা ভাবনা, ঠিক আছে। সেই ভাবনাগুলোকে মানে কি বলা যায়, একটা পারসেপশন তৈরি করা। বেশ, পারসেপশন যখন তৈরি হয়নি, যখন ঘটনাটা ঘটেছিল সেই 9ই আগস্ট থেকে 13ই আগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, কিন্তু 9 থেকে 12 যে 3-4 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তভার ছিল, তার মধ্যে সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলকে কেন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়নি বলে আপনার মনে হয় অর্ণববাবু? জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় না, তদন্ত তখন চলছিল, পুরো প্রক্রিয়াটাই কেমন তদন্ত করে চলছিল। কতজন যা জিজ্ঞাসাবাদ করা এভিডেন্স হয়েছে? দেখুন, এই যা এভিডেন্স অভিজ্ঞতা, কালেক্ট করা হয়েছে, বিশ্বাস, কেন সমস্তগুলো তো অভিজ্ঞতা রাজ্য ছিলেন? পুলিশই উত্তর করেছে। পেয়েছে রাজ্য পুলিশ? আমাদের পশ্চিমবঙ্গ পুলিশই তো এই সমস্ত এভিডেন্স গুলো প্রথমে কালেক্ট করেছে, আরে তারপরে সন্দীপ এসেছে, ডিপার্টমেন্টাল এবং এনকোয়ারি সেই প্রাইজ পোস্টিং দিয়েছে সন্দীপ সেই ঘোষকে সমস্তগুলো না, প্রাইজ সরকার। পোস্টিং যেমন দেওয়া posting হয়েছে, দিয়েছে, তারপর তাকে আবার তাকে সাসপেন্ড করা হয়েছে। সেটা কলকাতা হাইকোর্টের নির্দেশে, সেটা উল্লেখ করতে হবে অর্ণববাবু। কলকাতা হাইকোর্টের ভৎসনা বেলা 3টের মধ্যে ছুটিতে যদি না যান ব্যবস্থা নেওয়া হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ব্যবস্থা দুজনের নেওয়া হবে। এগেইনস্টে প্রমাণ মানে যতবার কোর্টে তদন্ত চলেছে, তদন্ত চলার পরেও তদন্ত কিরকম চলেছে Supplementary সেটা charge কিন্তু sheet দেওয়া কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়েছে যে রাজ্য পুলিশ যেভাবে তদন্ত করেছে তা সন্তোষজনক নয়, এবং সেই কারণে একেবারে সেই দিনই প্রথম শুনানির দিন 13ই আগস্ট সিবিআই এর হাতে তদন্তভার দেওয়া হয়েছিল। সিবিআই এর ভূমিকাতেও কিন্তু নির্যাতিতার পরিবার সন্তুষ্ট নয়। প্রশ্ন কিন্তু সেই একটাই, একা সঞ্জয় রায় নাকি আরো কেউ রয়েছে? কেন তাদের আড়াল করা হচ্ছে? একাই কি সঞ্জয় রায় নাকি সঙ্গে আরো কেউ রয়েছে? প্রমাণ লোপাট করে মূল অপরাধীকে কি আড়াল করার চেষ্টা হচ্ছে? এই সমস্ত প্রশ্নকেই সামনে রেখে এবার জুনিয়র ডাক্তারদের একাংশের পাশাপাশি ফের আন্দোলনের পথে অভয় মঞ্চ এবং জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। সমস্ত অপরাধীকে শাস্তি দিতে হবে এই দাবিতে আজ দুপুর 1টায় শিয়ালদা আদালতের সামনে জমায়েতের ডাক দিয়েছে দুই সংগঠন। সঞ্জয় রায়ের ডিএনএ পাওয়া গেছে, কিন্তু তার সাথে আরো যে 4 জনের ডিএনএ পাওয়া গেছে, যেটা কেন্দ্রীয় যে ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট, এটা অন্য কোনো এলেভেলের জায়গায় রিপোর্ট, এটা সায়েন্টিফিক রিপোর্ট, অথচ সিবিআই সেটার ভিত্তিতে চার্জশিট পেশ করলো না কেন? এবং সেখানে 68 জনের গতিবিধি পাওয়া গেছে সিসিটিভিতে, অনেক ফুটেজ নষ্ট করেছে, তারপরেও পাওয়া গেছে এতগুলো। তার মানে হচ্ছে সেখানে তারা ছিল। একমাত্র সঞ্জয় রায়কে আজকে দোষী খাড়া করে মূল অপরাধী যারা, তাদেরকে আজকে আড়াল করার চেষ্টা করছে। এটা আমরা মেনে নিচ্ছি না, এবং বাংলার মানুষও মেনে নেবে না। আগামীকালও গতকালের মতোই কিন্তু বিক্ষোভ আরো আগুন জ্বলবে। আমরা প্রাথমিকভাবে এই রায়কে স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অনেকে জড়িত থাকার কথা বারবার এসেছে। আমরা তদন্তকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সবাইকার কাছে এই আবেদন রাখছি যে আর যারা জড়িত এবং এই সমস্ত বিষয়টিকে আপনারা অবিলম্বে তদন্তের আওতায় নিয়ে এসে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করুন। এই যে সিবিআই প্রাইমারি চার্জশিটে যে এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাপের কথা বলেছে, তাহলে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসি ইনভেস্টিগেশন হাসাপ করলো শুধু সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য, কিন্তু সিভিক ভলেন্টিয়ারকে বাঁচানোর জন্য? তাহলে একাধিক ব্যক্তি জড়িত। সবাই জুনিয়র ডাক্তাররা কাঁধে কাঁধ মিলিয়ে থাকবে, বিক্ষোভের রাস্তায় আন্দোলনের পথে থাকবে। এই প্রশ্নগুলোই তাকে কুরে কুরে খায়, তাকে কষ্ট দেয় যে এই জিনিসটা না হলে পারতো, এই জিনিসটা কেন হলো, ওই জিনিসটা না হলে পারতো। তো এই প্রশ্নগুলোর উত্তরের জন্য আমার মনে হয় এই ইনভেস্টিগেশনটা কমপ্লিট করে একটা পূর্ণাঙ্গ, তবে আমাদের আশা আছে যে শিয়ালদা কোর্টের পর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এখনও হায়ার কোর্ট আছে, যেগুলোতে গিয়ে এই ব্যাপারগুলো আমার মনে হয় খোলাসা হতে পারে। একদম আমরা থাকবো, রাস্তায় আমরা আছি। আমি ডক্টর কবিউল হকের কাছে যাব। ডক্টর হক, ইতিমধ্যে এই যে সাপ্লিমেন্টারি চার্জশিটের যে টেকনিক্যাল দিকটার কথা সিবিআই বলছে যে এরপরে তারা সাপ্লিমেন্টারি চার্জশিটে যা আছে সেটা সামনে আনবে, এবং সেক্ষেত্রে আরও হয়তো নতুন কিছু নাম সামনে আসতে পারে। নির্যাতিতার বাবা মা বলছেন অন্তত 50 জনকে গ্রেফতার করা যেত জড়িত, এমনটাই তাদের অনুমান। আপনারা কতটা আশাবাদী? দেখুন, আশার প্রশ্ন তো 5.5 মাসে আমরা দেখলাম যে আশার প্রশ্ন কিন্তু আস্তে আস্তে তলানিতে ঠেকেছে। সিসিটিভি ফুটেজে 68 জনের গতিবিধি দেখা গেছে। ডিএনএ স্যাম্পল যেগুলো কালেক্ট করা হয়েছে, যদিও তারা বলছে কন্টামিনেটেড স্যাম্পল, বাট স্টিল ডিএনএ স্যাম্পল যেটা পাওয়া গেছে সেগুলোকে নিয়ে যাচাই করা হলো না। সিএফএসএল এর রিপোর্ট, সেপ্টেম্বরের রিপোর্ট দেখা গেল ডিসেম্বরে আমরা পাবলিক হলো। তাহলে এতগুলো জিনিস যেগুলো সিবিআই তার তদন্তের ক্ষেত্রে কোনোরকমভাবে সঠিক নির্দিষ্ট দেহ কাজ করেনি, তাহলে কী কারণে, মোটিভ কি?
সেই মোটিভ আমরা এখনো জানি না। এই খুন ধর্ষণের পিছনে কারা কারা এর পিছনে আছে সেটা আমরা জানি না। প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল অভিক দেখে বলেছিল ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, একদম সেই জায়গাকে কর্ডন অফ করা হয়নি অকুস্থলকে। তাহলে এই সমস্ত জায়গার তো প্রশ্ন আসছে। সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে তারা একটা বাহানা দিল, তারা বলছে যে এটা হলে নাকি জাস্টিস এবং পিছিয়ে জাজমেন্টটা যেত পিছিয়ে যাবে। এটা তো কোনো কথা নয়। জাজমেন্টটা তো আমরা আধশেখা রুটির মতো নিতে চাই না, আমরা টোটাল জাজমেন্ট চাই। তাহলে সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডল সহ যারা যারা প্রভাবশালী ছিল তাদেরকে বের করতে হবে। আমরা এখনো মনে করি, আজও মনে করি, শুধুমাত্র সঞ্জয় রায় নয়, হ্যাঁ সঞ্জয় রায় ছিল এর মধ্যে, কিন্তু শুধু সঞ্জয় রায় নয়, এর পিছনে যারা যারা আছে তাদেরকে বের করতে হবে। আমরা বিচারের নামে প্রহসন চাই না, আমরা তদন্তের নামে প্রহসন চাই না। তাহলে আমরা রাজপথেই আমাদের যা অধিকার তা আমরা আদায় করব। তার জন্য কেন্দ্র রাজ্য সরকারের বিরুদ্ধে যা যা আমাদেরকে স্টেপ নিতে হবে, আমাদের বিরুদ্ধে যাই ভিন্ডিকটিভ অ্যাটিটিউড হোক না কেন, সালাইন কাণ্ডে আমাদের যেরকম সাসপেন্ড করা হয়েছে তার বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব। আন্দোলন একমাত্র পথ। সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড নাকি সর্বনিম্ন সাজা যাবজ্জীবন কারাদণ্ড, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। গোয়ালপুকুরের পর এবার কিন্তু ফের একবার দেখা গেল পুলিশের হাত থেকে অপরাধীকে ছিনতাই করে নিয়ে যাওয়ার চেষ্টা, পুলিশকে মারধর। একটা বিরতির পর ফিরছি আলোচনায়, সঙ্গে থাকবেন।